নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। এসআইআরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ উত্তপ্ত। সেই সঙ্গে যোগ হয়েছে ইডি, আইপ্যাক অফিসে ইডির অভিযান এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল নিয়ে যাওয়া, তা নিয়ে সুপ্রিম কোর্টের মামলার আজকে শুনানি আছে। এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি, কিন্তু আজকে যাকে নিয়ে আলোচনা করব তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমার মনে হয় এই আলোচনাটা অত্যন্ত প্রাসঙ্গিক। এই কারণেই আজকের পশ্চিমবঙ্গের যে প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যুত্থান, ক্ষমতায় আসা, তার পেছনে এই ব্যক্তির একটা অবদান ছিল। আপনারা বুঝতেই পাচ্ছেন। আমরা আজকে আলোচনা করব পিডিএস নেতা, একদা সিপিএমের দুর্দণ্ড প্রতাপ নেতা সমীর পুততুণ্ডকে নিয়ে। সমীরবাবু ঠিক দুদিন আগে সোমবার গভীর রাতে মারা গেছেন। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। সমীর বাবুর থেকে সমীর দা বলা ভালো, কারণ আমার ব্যক্তিগত সাংবাদিকতা জীবনে, এই দীর্ঘ জীবনে প্রায় ৩ দশক তার সাথে যোগাযোগ ছিল। এবং কিরকম ব্যক্তি ছিলেন, রাজনৈতিকভাবে কতটা সফল, কতটা ব্যর্থ তিনি এবং সৈফুদ্দিন চৌধুরী, তা নিয়ে আলোচনা করব কিছু আনটোল্ড স্টোরি, অকথিত গল্প নিয়ে, যা কোনোদিন কোথাও লিখিনি, বলিনি, কেউ জানে না, এমন কিছু স্টোরি নিয়ে। কেমন মানুষ ছিলেন সমীরদা, পিডিএস ভোটে দাঁড়ানো, পিডিএসের জন্মলগ্ন, তারপরে ব্যর্থতা, সেই ব্যর্থতা সত্ত্বেও কিভাবে একটা ভাবনাকে টেনে নিয়ে যাওয়া, সেটা ঠিক না ভুল, এবং তার সাথে অন্য বাম নেতাদের বা তৃণমূল এবং কংগ্রেসের সাথে সম্পর্ক, একটা মানুষকে সামগ্রিকভাবে মূল্যায়ন করার ক্ষেত্রে আমার মনে হয় এটা খুব জরুরি। প্রথমে ভেবেছিলাম আনুষাঙ্গিক আলোচনার জন্য কোনো একজন সিনিয়র সাংবাদিককে সঙ্গে নেব। পরে দেখুন, আমি ব্যক্তিগতভাবে যেভাবে সমীর বাবু বা সমীর দা যাই বলি না কেন তাকে দেখেছি, এবং তার স্ত্রী অনুরাধা দেবকে দেখেছি, যিনি এখন পিডিএস এর নেত্রী, যেভাবে দল তৈরির আগের প্রতিটা দিন দেখেছি, যেভাবে দল তৈরি করার সিদ্ধান্ত নিয়ে ফিরে আসা দেখেছি, খুব কম সাংবাদিকের জীবনে ঘটনা ঘটেছে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের অনুরোধ করব অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যাতে ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যায়। তখন না দেখতে পারলেও পরবর্তীকালে দেখতে পারেন। শুধু বলে নি দুটো কথা, যদিও এগুলো বলাটা আমার মনে হয় জাস্ট আনুষঙ্গ। সমীর পুততুণ্ড পূর্ববঙ্গের মানুষ ছিলেন, বরিশালে জন্মায়, 1952 সালের 9ই আগস্ট পরবর্তীকালে পশ্চিমবঙ্গে চলে আসেন। আর তার স্ত্রী অনুরাধা দেব বা অনুরাধা পুততুণ্ড, তার জন্ম অ্যাকচুয়ালি সিলেটে। পরে তিনি সেখান থেকে আসামের শিলচরে চলে যান, পরে কমিউনিস্ট পার্টি করার সূত্রে কলকাতায় আগমন, পড়াশোনা ইত্যাদি। এইবার সরাসরি কতগুলো ঘটনায় ঢুকবো এবং একটু বিস্তারিতভাবে আলোচনা করব, তাতে আপনারা সামগ্রিকভাবে সমীর পুততুণ্ড সম্পর্কে জানতে পারবেন। এবং সমীর পুততুণ্ডকে আমি প্রথম দেখেছিলাম সম্ভবত 1982 বা 83 সালের একটি যুব উৎসবে উত্তর 24 পরগনা। তখন উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা ভাগ হয়নি। আমি কলেজে পড়ি, বিকেসি বা বনুগলি কেশবচন্দ্র কলেজে। তার একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল, তখন সোভিয়েত রাশিয়া ছিল, ইউএসএসআর, তাদের অনুকরণে এই ফেস্টিভ্যালগুলো হতো, অংশগ্রহণ করতেন প্রচুর ছাত্রছাত্রীরা। সেইখানে প্রাইজ ডিস্ট্রিবিউশনে দেখেছিলাম। পরবর্তীকালে যখন সাংবাদিকতা ঢুকি এবং তখন জানতে পারি তার কিছু বছর বাদেই যে এক ভয়ঙ্কর দুর্দণ্ড প্রতাপ তরুণ নেতার আবির্ভাব ঘটেছে দক্ষিণ 24 পরগনায়, যার নাম সমীর পুততুণ্ড। সমীর বাবু এবং তার দাদা সঞ্জয় পুততুণ্ড, যিনি শেষ দিন পর্যন্ত সিপিএমে ছিলেন,
তারা ভীষণভাবে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে সক্রিয় ছিলেন, বলাই বাহুল্য অত্যন্ত জ্যোতি বসুর ঘনিষ্ঠ ছিলেন এবং সমীর পুততুণ্ড, সৈফুদ্দিন চৌধুরী প্রায় সমসাময়িক একসাথে দল করতেন। তারা সুভাষ চক্রবর্তীকে কার্যত নেতা হিসেবে মানতেন এবং একেবারে জামকাট করে যদি চলে আসি, সেই দোর্দণ্ড প্রতাপ নেতা 2000 সালের আগে অর্থাৎ নতুন শতকে প্রবেশের আগে সিপিএমের এই যে রেজিমেন্টেশন, সেই রেজিমেন্টেশনটার বিরুদ্ধে পার্টির মধ্যে যে চার্নিং শুরু হয়, যে চার্নিংয়ে উৎপত্তি হয় জ্যোতি বসুকে 1996 সালে প্রধানমন্ত্রিত্ব হতে না দেওয়াকে কেন্দ্র করে। সোমনাথ চট্টোপাধ্যায়, সৈফুদ্দিন চৌধুরী, সমীর পুততুণ্ড তারা বলতে থাকেন আমরা জ্যোতি বসু লাইনের সমর্থক। এইখান থেকে মূল জায়গা থেকে কিন্তু বিবাদ শুরু হয় এবং সমীরদা যতদিন পার্টির সেক্রেটারি ছিলেন, পার্টি থেকে ইস্তফা দেওয়ার আগে পর্যন্ত রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন, দক্ষিণ চব্বিশ পরগনা পার্টির জেলা সম্পাদক ছিলেন। দেখুন, পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি একাধিকবার ভাগ হয়েছে, কিন্তু কানু সান্যাল বা চারু মজুমদার তারা কেউ কিন্তু পার্টির সেক্রেটারিয়েট মেম্বার ছিলেন না বা জেলা সম্পাদক হিসেবেও এভাবে কাজ করেননি যেভাবে কাজ করতেন সমীর পুততুণ্ড দাপটের সঙ্গে। প্রায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত তার কথায়। এবং আপনারা বুঝতেই পাচ্ছেন তখন একেবারে মাথার উপরে জ্যোতি বসুর হাত, সুতরাং তারা যা মনে করতেন সেটাই হতো। কিন্তু দেখুন, পার্টি তো মার্ক্সবাদী দর্শন তো একভাবে চলে না, তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়। এবং আমার মনে আছে মূল যে ডকুমেন্টকে কেন্দ্র করে তিরুবনন্তপুরমে পার্টির স্পেশাল কনফারেন্স বসেছিল, বিশেষ সম্মেলন যেটাকে বলা হয়, প্লেনাম নয়, বিশেষ সম্মেলন, কর্মসূচি পরিবর্তনের, ওই জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করতে না দেওয়া এবং তার প্রেক্ষাপটে কতটা অংশগ্রহণ করবে দল সরকারে বা করবে না ইত্যাদি ব্যাপারে, এবং মানুষকে রিলিফ দেওয়ার জন্য সরকারে যাওয়া উচিত, এটা জ্যোতিবাবু বারবার বলছিলেন, সেইটাকে কতটা র্যাটিফাই করা যায় সেটা নিয়ে স্পেশাল কনফারেন্স করেছিল ত্রিবান্ধমে। একেবারে 2000 সালের কালী পুজোর আগে আমার মনে আছে আমি কভার করতে গেছিলাম। আপনাদের মাথায় রাখতে হবে তার কিছুদিন আগে থেকেই কিন্তু এই সুভাষ চক্রবর্তীকে সামনে রেখে, কারণ সুভাষবাবু পার্টিতে ভীষণ কোণঠাসা ছিলেন আলিমুদ্দিনে, যদিও তার জনবল ছিল, একটা নতুন দল তৈরি করার পরিকল্পনা চলছিল সিপিএম এর অভ্যন্তরে। সৈফুদ্দিন চৌধুরী, সুভাষ চক্রবর্তী, সমীর পুততুণ্ড, তার সাথে কিছুটা সোমনাথ চট্টোপাধ্যায়ের সাথে তারা যোগাযোগ রাখতেন এবং এরা বলতেন প্রকাশ্যে আমরা জ্যোতি বসু পন্থী, আমরা প্রকাশ কারাট সীতারাম ইয়েচুরি বিরোধী। আপনারা জানেন পরবর্তীকালে সোমনাথ বাবুরও কি অবস্থায়, পরমাণু চুক্তির ক্ষেত্রে উনি যখন দলের হুইপ মানেননি 2008 সালে তাকে দল থেকে প্রথমে শোকজ, পরে সাসপেন্ড এবং বহিষ্কারও করা হয়েছিল, সে প্রসঙ্গ ভিন্ন। যাকে মূল কথায় আসি, এরপরে তো শুরু হলো সৈফুদ্দিন চৌধুরী বারবার বলতে লাগলেন দলের মধ্যে, এবং তখন পশ্চিমবঙ্গের রাজনীতি অত্যন্ত উত্তপ্ত, প্রতিনিয়ত খুন হচ্ছে, তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে বিজেপির সাহায্যে, বিজেপির যে এনডিএ গভর্নমেন্ট ফর্ম হয়েছে বাজপেয়ীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং প্রতিটা জেলায় জেলায় কংগ্রেস কর্মীরা তৃণমূলের সঙ্গে হাত মেলাচ্ছে এবং তার সাথে মানুষ খুন হচ্ছে, দুপক্ষেই খুন হচ্ছে, তৃণমূলেও খুন হচ্ছে প্রচুর জায়গায়। এই নানুর, সুচপুর থেকে শুরু করে আপনাদের মনে থাকবে বিস্তীর্ণ বাঁকুড়া, হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় রাজনৈতিক সংঘাত একেবারে তীব্রতর আকার নিয়েছে। কেশপুর, গড়বেতা, একটা ভয়ঙ্কর দিন গেছে আজ থেকে 25 বছর আগে বাংলায়, এখনকার প্রজন্ম সেই দিনটা ভুলে গেছে। চমকাইতলা, বিখ্যাত হুগলির, একেবারে তৃণমূলের ভাষায় যাকে বলা হয় লাল টেরর। আজকে যে টেরর পশ্চিমবঙ্গে কিছুটা পুলিশি মদতে তৃণমূলের ক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন রাজ্যে বিজেপির বা হিন্দুত্ববাদীদের দেখা যায়, প্রায় সেই রকম টেররের কথা তখন লোকের, বিরোধী দলের যারা রাজনীতি করতেন তারা বারবার অভিযোগ তুলতেন, সেন্ট্রাল বাহিনী আসতো, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে ছিলেন। এই রকম একটা পরিস্থিতিতে সুভাষ চক্রবর্তীকে সামনে রেখে এরা মনে করেন দল করবেন এবং
বারবার এই সন্ত্রাস বন্ধ হওয়া উচিত, পার্টি ঠিক লাইনে চলছে না ইত্যাদি বলতে থাকেন সৈফুদ্দিন চৌধুরী, এবং শেষ পর্যন্ত ঠিক পুজোর আগে 2000 সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। উনি চাইছিলেন তাকে দল থেকে বহিষ্কার করতে। সফিদা বিদ্রোহী প্রথম, আপনারা জানেন তাকে এর আগে পার্লামেন্টের সদস্য ছিলেন, রাজীব গান্ধীর সাথে ঘনিষ্ঠতা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক দল পরবর্তীকালে টিকিট দেয়নি এবং কেন্দ্রীয় কমিটি থেকেও সরিয়ে দিয়েছিল। কিন্তু সমীর পুততুণ্ড ছিলেন দলে। সমীর পুততুণ্ড দলের মধ্যে থেকেই লড়াইটা চালাতে থাকেন এবং আমার মনে আছে ত্রিবান্দরমের স্পেশাল কনফারেন্সে, বিশেষ সম্মেলনে সমীর পুততুণ্ড, মানব মুখার্জি সব একসাথে গেছিলেন এবং তখন সমীর পুততুণ্ড কিন্তু দলের কর্মসূচির যে আপডেট হচ্ছে সেটা প্রকাশ্য ছিল, এটা কোনো গোপন ডকুমেন্ট ছিল না। এবং আজকে বলতে বাধা নেই, যতদিন তিনি দলের মধ্যে ছিলেন কোনোদিন কিন্তু সাউথ 24 পরগনার পার্টির কি হচ্ছে না হচ্ছে উনি খবর কোনো দিন দেননি। আমি প্রায়শই যেতাম তার যাদবপুরের বাড়িতে, ডকুমেন্ট রেডি হতো এবং সেই ডকুমেন্টের মূল বক্তব্য ছিল যে আমরা রাজ্যের শিল্প চাই, সিপিএমের মুক্ত চিন্তার প্রভাব ঘটাতে হবে। এবং আজকের যেটা অত্যন্ত প্রাসঙ্গিক, যে সৈফুদ্দিন চৌধুরী যেটা মনে করতেন, সমীর পুততুণ্ডরা মনে করতেন যে বিজেপিকে রুখতে আমাদের কংগ্রেসের দিকে যাওয়া উচিত। আজকে অদ্ভুত দেখুন কি সমাপতন, সমীরদা মারা গেছেন। আজকে আপনারা যখন এই অনুষ্ঠানটি দেখছেন, পিডিএস এর দপ্তর থেকে প্রায় উঠে যাওয়া পার্টি, সমীরদার বাসায় দোকান খোলা আছে, দু একজন খদ্দের আসে, তার মরদেহ নিয়ে শবযাত্রা বেরিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক যেটা ঘটনা সেটা হচ্ছে সিপিএম কিন্তু তখন প্রধান শত্রু প্রায় কংগ্রেসকে করে ফেলেছিল। এই রকম পরিস্থিতিতে প্রতিদিন যখন তার বাড়িতে যাচ্ছে সফিদা দল থেকে বহিষ্কৃত, সমীর পুততুণ্ড তার সাথে আরো বহু লোককে নিয়ে, এবং তাদের মধ্যে আমার মনে আছে পুরুলিয়ার নটবর বাগদি যিনি একেবারে সুভাষ চক্রবর্তী ঘনিষ্ঠ ছিলেন, কল্যাণী সুভাষ বসু, তালতলার বিধায়ক সুমন্ত হীরা আমার মনে পড়ছে, তাদের নিয়ে বারবার দল তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেন এবং তারা পার্টিতে কিভাবে কোণঠাসা হয়ে পড়ছেন জ্যোতি বোসকে সামনে রেখে সেটা বোঝানো। আপনাদের মনে রাখতে হবে সময়কালটা, ঠিক সেই সময় জ্যোতি বোস ওই কালী পুজোর পরে, ওই স্পেশাল প্লেনামের পরে জ্যোতি বোস সরে যান, বুদ্ধদেব ভট্টাচার্য দায়িত্ব নেন 2021 সালের ভোটের ঠিক 6 মাস আগে। এবং এটা অনিল বিশ্বাসের বিশাল চাল ছিল, মুখ্যমন্ত্রী মুখ পরিবর্তন করে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন এবার নয়তো নেভার, এবং তিনি কংগ্রেসের সাথে কিন্তু 2001 সালে জোট বেঁধেছিলেন। এরপর এই রকম একটা টালমাটাল পরিস্থিতিতে সমীর পুততুণ্ডরা যে পার্টি লঞ্চ করলেন, পিডিএস, পার্টি ফর ডেমোক্রেটিক সোশ্যালিজম, অনেকটা জার্মানির সোশ্যালিস্ট পার্টির ধাঁচে, ওনারা বললেন যে তথাকথিত কমিউনিস্ট পার্টি, সবিতা যেটা বলতেন সমীরদাও সেটা বলতেন, আর চলবে না। আমি দিনের পর দিন গিয়ে দেখেছি কিভাবে ডকুমেন্ট লেখা হচ্ছে, অনুরাধাদি হেল্প করছেন, সমীরদা লিখছেন, সবিতা লিখছেন, বিভিন্ন লোকের সাথে আলোচনা হচ্ছে, অর্থনীতিবিদদের সাথে আলোচনা হচ্ছে, তাদের চোখে একটা নতুন ভাবনা, নতুন স্বপ্ন, যারা নতুন দল হবে এবং সেই দল পশ্চিমবঙ্গের এই হানাহারি মারামারি কাটাকাটি রাজনীতিকে বদলে দেবে। এবং সমীরদা একটা বিশাল ডকুমেন্ট তৈরি করেছিলেন যে সাউথ 24 পরগনায় কিভাবে কৃষি থেকে শিল্পে আসার দরকার, কিভাবে সেখানে আপনার বন্দর তৈরি করা দরকার, জাহাজ শিল্পের দরকার। পরবর্তীকালে লেফট যেটাকে অনেকটা করতে গেছিল, কুলপিতে পোর্ট ইত্যাদি পারেনি, নানা কারণ, সে বিষয়ে আমি যাব না। এই ডকুমেন্ট রচনা হচ্ছে। এই রকম পরিস্থিতিতে আমার মনে আছে আলিমুদ্দিন স্ট্রিটে একদিন অনিল বিশ্বাসের সাথে মিটিং হলো এবং মিটিং হওয়ার পরে বিষয়টা কিছুটা থিতলো। অনিলদা আমাকে বলেছিলেন কি প্রসূন, আলাদা করে তো দল তাহলে হচ্ছে না। আমরা গিয়ে দেখলাম যে সুভাষ চক্রবর্তীর বাড়ি, সুভাষ চক্রবর্তীর সাথে কথা বললেন, রমলা চক্রবর্তীর সঙ্গে ছিলেন, জ্যোতি বোসের বাড়িতে গিয়ে এরা দুজন দেখা করলেন, সমীর পুততুণ্ড এবং সবিদারা, এবং তারা বললেন যে জ্যোতি বোসকে সামনে রেখে আমরা যা করার করব। উনি বলেছেন এই মুহূর্তে দল করবেন না, এবং তারপর তারা একটা ফর্মুলা দিয়েছিলেন তাদের লোকদের হেনস্থা যাতে না করে, পার্টির মধ্যে কর্নার না করে, তাদেরকে আর দায়িত্ব দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি ব্যাপারে। এবং পরদিনকে প্রেস কনফারেন্স করে একেবারে আলিমুদ্দিন স্ট্রিটে অনিল বিশ্বাসের পাশে বসে বললেন না আমরা দলেই থাকছি,
তো সমস্ত বিতর্কের আমরা ভাবলাম অবসর হয়ে গেল, কিন্তু তারপর হঠাৎ দুদিন বাদে রাত্রিবেলা ফোন পেলাম যে প্রেস ক্লাবটা একটা প্রেস কনফারেন্সের জন্য বুকিং করতে হবে। আপনারা জানেন আমি প্রেস ক্লাবের সাথে দীর্ঘদিন যুক্ত, কলকাতা প্রেস ক্লাবের। তো বুকিং করা গেল পরদিন দুপুরবেলা, অনেক রাতে ফোন পেলাম, রাত্রির 11টা নাগাদ। তখন প্রেস ক্লাবের স্টাফেদের বলে বুকিং মানে ফাঁকা আছে কিনা, বুকিং খুব সামান্যই ব্যাপার, এটা কোনো বড় ব্যাপার নয়। তো তখন জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বলে বড় কিছু ঘটবে। পার্টির ওই রকম স্তরের একজন নেতা বাংলায়, এবং সমীর পুততুণ্ড কিন্তু তখন দুর্দণ্ড প্রতাপ, তিনি যে ইস্তফা দিতে পারেন নোবডি নোজ। বিশাল খবর হলো। আমার পুরোনো কাগজ আনন্দবাজারে পেজ 1 ওই রাত্রিবেলা প্লেট চেঞ্জ করে যে নতুন দল হতে চলেছে, তিনি ইস্তফা দিচ্ছেন। পরদিন প্রেস কনফারেন্স করে সমীর পুততুণ্ড পদত্যাগ করলেন। এরপরে আপনারা জানেন যে একেবারে দিন ধরে 2021 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস ইউনিভার্সিটি ইনস্টিটিউটে জন্ম নিল নতুন দল। হল ভরে গেছিল, 2 জন বিধায়ককে সঙ্গে নিয়ে যাত্রা শুরু হলো, এবং মানুষের মধ্যে একটা অন্য প্রত্যাশা। সৈফুদ্দিন চৌধুরীর নতুন লাইন দেখাচ্ছেন পার্টিতে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আজকে 25 বছর যখন লুক ব্যাক, যে নতুন ডকুমেন্ট, নতুন ভাবনা, নতুন চিন্তা, এবং প্রকাশ করাটা একেবারে সমালোচনার কাঠগড়ায়। তাদের বক্তব্য পশ্চিমবঙ্গের সিপিএম কে, বাংলার সিপিএম, বাঙালির কথাকে দমন করে রাখা হয়েছে। কমিউনিস্ট পার্টির যে শিকল, সেই শিকলটা মুক্ত হতে হবে, মুক্ত ভাবনা, মুক্ত চিন্তা বইয়ে দিতে হবে, সোশ্যালিজম থাকবে, তার সাথে কৃষির উন্নতির পাশাপাশি শিল্পে আনতে হবে, সকল ট্রেড ইউনিয়ন মুভমেন্টে অনেক নতুন ভাবনার দরকার। এই রকম একটা পথ চলা শুরু হলো। আরেকজন মহিলা বিধায়ক ছিলেন, তপতি সম্ভবত, আমি নামটা ভুলে যাচ্ছি। 2 জন বিধায়ক নিয়ে যাত্রা শুরু হলো, পিডিএস তৈরি হলো, সমিদা সমস্ত খবরের কাগজে বেরিয়েছিল, অল ইন্ডিয়া নিউজ হয়েছিল। এবং 2001 সালে 2001 সালে 98টা আসনে পিডিএস প্রার্থী দিল। সবিতা নিজে বর্ধমানে দাঁড়ালেন এবং আটারলি ফেল করলেন, কারণ তখনই পোলারাইজ হয়ে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এবার নয়তো নেভারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় জিতে যান এইরকম অবস্থা, কংগ্রেসের সাথে জোট করে, কিন্তু পারলেন না। যদিও সিপিএম 148 যে ম্যাজিক নাম্বার সেটা ক্রস করতে পারলো না, এবং শরিকদের সাহায্য নিতে হলো। কিন্তু সবচেয়ে যেটা ড্যামেজিং হলো দক্ষিণ 24 পরগনা, যেটাকে হাতের তালুর মতো চিনতেন সমীর পুততুণ্ড। দক্ষিণ 24 পরগনার আজকে যে অভিষেক ব্যানার্জি দক্ষিণ 24 পরগনা কন্ট্রোল করে আপনারা দেখছেন, সেটা কন্ট্রোল করতেন অ্যাকচুয়ালি সমীর পুততুণ্ড। দক্ষিণ 24 পরগনার পার্টি একেবারে শুয়ে পড়ল। কংগ্রেস অনেকগুলো আসন, প্রায় 8টি জন বিধায়ক কংগ্রেসের দক্ষিণ 24 পরগনা থেকে তখন জিতেছিল, আমার মনে পড়ছে তৃণমূল বিধায়করা জিতেছিল। এবং দক্ষিণ 24 পরগনার রাজনীতি অন্য খাতে কিন্তু সেদিন থেকে বইতে শুরু করলো। শুভেন্দু অধিকারী ঠিক যেরকম পূর্ব মেদিনীপুরের রাজনীতিকে অন্য খাতে বইয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকার অবস্থায়, ঠিক সমীর পুততুণ্ড দক্ষিণ 24 পরগনার রাজনীতিকে অন্য খাতে বইয়েছে, যে কারণে সিপিএম এর নেতৃত্ব এখনো পর্যন্ত তাকে কোনোদিন ক্ষমা করতে পেরেছে বলে মনে হয় না। যদিও পরবর্তীকালে বৃহৎ বাম আন্দোলন করার ক্ষেত্রে তাদের একেবারে একাধিকবার বিমান বসুর সাথে আলোচনায় বসতে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় শাসন ক্ষমতায় থাকাকালীন, বা বৃহৎ আন্দোলনের পথে যেতে দেখেছি। কিন্তু এই 2001 সালে, এবং বললে বিশ্বাস করবেন না, এই যে এত প্রার্থী সবাই তো হারলেন, এবং সমীরদা কিন্তু ভোটে লড়েননি। কিন্তু বাদবাকিরা ভোটে লড়লেন। 2 লক্ষ মাত্র 19,000 ভোট পেলেন। কিন্তু পশ্চিমবঙ্গে আমার মনে আছে তখন নিয়মিত দিল্লি থেকে এসে সৈফুদ্দিন চৌধুরী বসতেন, সমীর পুততুণ্ড বসতেন। দিল্লি আমাদের মৌলালিতে যে মৌলালির দরগা, ওর ঠিক পেছন দিকে গিয়ে ডান দিকে পিডিএস এর একটা ঘর, আশিস দে কলকাতা জেলা থেকে বহিষ্কৃত হয়েছিলেন, তিনি বোধহয় ঘরটির ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং কলকাতা জেলার একাধিক নেতা, যদিও অনেকের কাছে অনেক রকম স্বপ্ন, অনেক রকম প্রত্যাশা, নতুন বাম কিছু একটা হবে। এরপর যত দিন যেতে লাগলো, আমরা দেখতে পেলাম পিডিএস এর ভাবনা চিন্তা যতটা পজিটিভ, সংগঠন কিন্তু ততটা আদৌ দাঁড়াচ্ছে না। কারণ ততদিনে বাইনারি চলে এসছে মমতা
না সিপিএম, মমতা না বুদ্ধদেব ভট্টাচার্য। আজকে যেরকম আপনারা শুভেন্দু মমতা, মমতা শুভেন্দু দেখছেন, সেই বাইনারি আজকে সিপিএম বাইনারির কথা বলে, সেই বাইনারি বুদ্ধ ভট্টাচার্য মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি বনাম বুদ্ধ ভট্টাচার্য, এই বাইনারি ক্রিয়েট হয়েছিল। এবং সেই বাইনারির মধ্যে পড়ে 2004 সালে কংগ্রেসের সাথে জোট হলো পিডিএস এর, কিন্তু সেই জোটের ফসল কিন্তু কিছু হলো না। 2006 সালেও কিছুটা কংগ্রেস ঘেঁষা তারা থাকলেন, যে কারণে প্রণববাবুর সাথে সমিতদার অসম্ভব ভালো সম্পর্ক পরবর্তীকালে গড়ে ওঠে। ফিরে আসি সেই কথায়, পার্টি তো হলো না, সেভাবে দাঁড়াতে পারলো না, কিন্তু দোকান চালু আছে। সমিতদা প্রবন্ধ লিখতে লাগলেন, নতুন ভাবনার উদয় করতে লাগলেন। ওনার তখন একটাই বক্তব্য ছিল যে আমরা অন্তত পশ্চিমবঙ্গের মানুষকে বোঝাতে পেরেছি যে নতুন ভাবে কিভাবে চলা যায়। সিপিএম অবভিয়াসলি তাকে এটা মনে করা অত্যন্ত স্বাভাবিক, শত্রু হিসেবে মেনে নিল। সমিতদা নাকি দলের হিসেব দেননি, দক্ষিণ চব্বিশ পরগনার প্রচুর টাকা পয়সা নিয়ে গন্ডগোল, সেটা অভিযোগ আসতো। সমিতদাও পাল্টা বলেছিলেন যে না, আমি যা হিসেব দেওয়া দিয়েছি এর বেশি দেবো না। তিনি একটি গাড়ি চড়তেন, সেটা নাকি পার্টির গাড়ি। উনি বলেছিলেন না, এটা হায়ার পারচেসে আমি আমার পয়সা দিয়ে আনুষঙ্গিকভাবে কিনেছিলাম। যদিও সিপিএমও কখনো সেগুলো ফাইনালি ডিসক্লোজ করেননি, সমিতদাও করেননি। তিনি তার মতো রাজনীতিতে চলতে লাগলেন, আমরা দেখতে লাগলাম। এবং মাঝখানে 2006 সালে যখন আমরা 230-এ বুদ্ধ ভট্টাচার্যের, সেই আপনাদের মনে আছে, আমরা 230, ওরা 234, ওরা 30, এই যে সময় ব্যাপক জয় বামফ্রন্টের, চতুর্দিকে লাল পতাকা, 2006 সালের বিধানসভা ইলেকশনে, হাই ভোল্টেজ বিধানসভা ইলেকশন ছিল, কিন্তু একেবারে শুয়ে পড়লো তৃণমূল। সমীর পুততুণ্ডর মনে হলো তখন রাজনীতি প্রায় শেষ হয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম সবকিছু ভাবনার কখনো শেষ হয় না, রাজনীতি শেষ হয় না। এরপরে যে মুহূর্তে সিঙ্গুরে টাটা ন্যানোর কারখানা হলো এবং সেই ন্যানোতে কৃষি জমিকে কেন্দ্র করে আন্দোলন শুরু হলো, কেন 3 ফসলি জমি নেওয়া হয়েছে, বাম শরিকরাও উল্টো ছুটে কথা বলতে লাগলো, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, তারা নিজেদের মধ্যে বসতে লাগলো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনশনে যাচ্ছেন, আন্দোলনে যাচ্ছেন। তখন আবার আমরা দেখতে পেলাম নতুন করে সমীর পুততুণ্ড এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে গেলেন। এবং তাকে যখন অনশন মঞ্চে বা অন্য সময়, সেই অনশন মঞ্চে যেরকম রাজনাথ সিংও এসছেন, অনুরাধা তলোয়ারও এসছেন, সেই মঞ্চে যেরকম কংগ্রেসের লিডারশিপও এসছেন, ঠিক সেইভাবে সমীর পুততুণ্ড গিয়েও অন্যতম পরামর্শদাতা হলেন। অনুরাধা পুততুণ্ড, সমীর পুততুণ্ড, এই দুজনেই। আর দেখলাম কারা জয়েন করলো, দোলা সেন, প্রদীপ ব্যানার্জি, পূর্ণেন্দু বসু, তারা ছিলেন নকশালপন্থী, তারাও নানাভাবে তাদেরকে অ্যাডভাইস করতে লাগলেন। এই শুরু হলো মমতা এবং সমীর পুততুণ্ডর একটা যাত্রা। কিন্তু তিনি কখনো তৃণমূল করেননি, তিনি অ্যাডভাইজারের একটা ভূমিকা পালন করতেন। এবং প্রায় বুদ্ধদেব ভট্টাচার্যের সেই টাটার যে জমি, সেই জমি নিয়ে গৌতম দেব প্রায় মেরে এনেছিলেন চুক্তিটা করার ক্ষেত্রে, যেটা উদ্যোগ নিয়েছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী। কিন্তু শোনা যায় সমীর পুততুণ্ডর কথাতেই শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে গিয়েও আলোচনা করেও দুপক্ষের চুক্তি থেকে ব্যাক আউট করেন। এখন এইটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভালো হয়েছে না খারাপ হয়েছে, কতটা পিছিয়ে গেছে, সমীর পুততুণ্ড যিনি এককালে ডকুমেন্ট তৈরি করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনাকে কিভাবে শিল্পে উন্নত করতে হবে, হলদিয়ার পাশাপাশি কর্মসংস্থান করতে হবে, সে ডকুমেন্ট আমি দেখেছি, এত লক্ষ লোকের চাকরি হবে, কৃষি থেকে শিল্পে উন্নতি করতে হবে, তিনি কিভাবে সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গিয়ে আন্দোলনের একটা আলাদা রূপ দিলেন, সে দৃশ্যও কিন্তু আমরা দেখেছি। সেই ক্ষেত্রে যেরকম অম্বিকেশ মহাপাত্র, আরো বহু সিপিএম এর লোক, যদিও রবীন্দ্র থেকে শুরু করে অনেকেই তার দুঃখ প্রকাশ জানিয়েছেন, বিমান বোস জানিয়েছেন, কদিন আগেই তারা অসুস্থ সমীরদাকে দেখেও এসেছিলেন, আমার সাথে নিয়মিত যোগাযোগ ছিল, দেখাও হতো, মাঝে মধ্যেই লিখতে বলতেন, কিন্তু আমাদের আইনগত কারণেই ওইখানে লেখা যেত না, কিন্তু গল্প তো হতোই। মাঝে মাঝে সমীরদাকে বলতাম, সমীরদা রাজনীতি তাহলে তো আলটিমেটলি কিছুই হচ্ছে না, আপনারা আটারলি ফেল করছেন। উনি বললেন দোকান চালু আছে, লোকজন আছে। এবং পুরুলিয়ায় গিয়ে দেখা হলো, নটবর বাগদিকে পুরুলিয়ায় ভোটে লড়ালেন, হুড়াহানা পাড়া কেন্দ্রে নটবর বাগদি, সেখানেও ফেল করলেন। অর্থাৎ সংসদীয় রাজনীতিতে চূড়ান্ত ব্যর্থ। কিন্তু রাজনৈতিক বিশ্লেষণ, বাস্তব পরিস্থিতি অনুধাবন, কোন দিকে জল গড়াচ্ছে সেইটা মাপার ক্ষেত্রে কিন্তু সমীর পুততুণ্ডর একটা ভূমিকা অত্যন্ত সুস্পষ্ট থাকবে। সাইফুদ্দিন চৌধুরী, যিনি প্রথম থেকে বিজেপিকে নাম্বার 1 শত্রু বলে চিহ্নিত করেছেন,
আমরা দেখতে পেলাম সৈফুদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে পড়ায় সমীর পুততুণ্ড মূলত দলটাকে টেনে নিয়ে যেতে থাকলেন এবং দল চালু আছে, কর্মীরা চালু আছে। এর মধ্যে এসে গেল 2001-এর ইলেকশন। একের ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমীর পুততুণ্ডকে এবং সৈফুদ্দিন চৌধুরীকে দুজনেই অফার করেছিলেন দাঁড়ানোর, কিন্তু আউটরাইট তারা রিজেক্ট করেন তৃণমূলের প্রতীক বা অন্যভাবে দাঁড়ানোর, এবং তৃণমূলের সমর্থনও নিতে চাননি, যে কারণে দক্ষিণ কলকাতা যাদবপুর কেন্দ্রে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী হলেন কে? প্রার্থী হলেন মনীশ গুপ্ত। আর বুদ্ধদেব ভট্টাচার্যের অত্যন্ত স্নেহের এবং ঘনিষ্ঠ ছিলেন এক সময় এই সমীর পুততুণ্ড, যাদবপুরের মানুষ। তিনি ভোটে দাঁড়ালেন এবং কোনো কোনো দেয়ালে ছোট ছোট প্রচার, অর্থ নেই, একটা গাড়ি করে ঘুরে বেড়ান, 350 না 400 ভোট মাত্র পেলেন আটারলি। মানে এইরকম অবস্থা একজন নেতার হতে পারে যিনি ভেসে আছেন, বলছেন, নতুন ভাবনায় লিখছেন, ম্যাগাজিন এডিট করছেন, কিন্তু ইলেকশনের কোনো সাফল্য নেই। মানুষ কৃষকদের অবস্থা নিয়ে, শ্রমিকদের অবস্থা নিয়ে ধর্মতলাতেও মিছিল করছেন। বিভিন্ন বামপন্থীরা মনে করছেন না ওনার পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ইলেকশন সাফল্য নেই। আপনারা জানেন ইলেকশনের ব্যর্থতা কোনো দল সহ্য করতে পারে না, তবু তার দোকান চালু ছিল। এই যে দোকান চালু, এই কথাটা অদ্ভুতভাবে হেসে বলতেন, আরে দোকান চালু আছে, লোক আসছে যাচ্ছে, আলোচনা করছে, এইভাবেই তো দিন চলছে। এই করতে করতে সফিদা মারা গেলেন 2014-র পরে, ফলে বন্ধু বিচ্ছেদে সমীরদার কাঁধেই পড়লো এবং অনুরাধাদি সমীরদা দুজনে মিলেই দলটাকে টানতে থাকলেন। তার মধ্যে একাধিকবার সমীরদা অসুস্থ হয়েছেন। যখন বিজেপি নরেন্দ্র মোদী এলো এবং 2019-এ জেতার পরে বৃহৎ সিপিএম জিরো হয়ে গেল 2021-এর পরে, তখন কিন্তু সিপিএম নেতৃত্ব উপলব্ধি করলো একটা বৃহৎ বাম ঐক্য গড়ে তোলা দরকার, এবং তখন আমি একাধিকবার দেখেছি যে সমীর পুততুণ্ডর সাথে বাম নেতৃত্বের আলোচনা হচ্ছে। কিন্তু 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে তারা বিজেপির বিরুদ্ধে সাপোর্ট করেছেন পিডিএস, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে ব্যক্তিগতভাবে ভোটে জেতানোর জন্য আবেদন জানিয়েছিলেন পিডিএস। পিডিএসের কেরালার একটা ছোট বামপন্থী দলের সাথে যোগাযোগ ছিল, এছাড়া সেক্ষেত্রে তারাও সিপিএম থেকে বেরিয়ে আসা একটা ফ্র্যাকশন গ্রুপ। সমীরদা মূলত এই সমস্ত কাজেই ব্যস্ত থাকতেন, তার মধ্যে কিছু সামাজিক কাজ, কিন্তু একটা অদ্ভুত জীবন। আমি মানে বাস্তবে এই গোটা প্রেক্ষাপটটা বিশ্লেষণ করতে গিয়ে দেখছি যে যে লোকটা 2001 সালের ফেব্রুয়ারি মাসে দল তৈরি করে 2025 সাল পর্যন্ত টানা ব্যর্থ, কোনো সাফল্য নেই, কোনো ইলেকশনের মানে জামানত বাজেয়াপ্ত ক্যান্ডিডেট নেই, পয়সা নেই, তা সত্ত্বেও সে 25 বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকলো, যা বহু তাবড় সিপিএম এর নেতারা থাকতে পারে না। এটার কারণটা কি? কারণটা ভাবতে গিয়ে আমার মনে হয়েছে একেবারেই নতুন ভাবনা, যে মুক্ত চিন্তা, মুক্ত ভাবনা, কন্টিনিউয়াস বিজেপির বিরুদ্ধে লড়াই করার ভাবনা, তার সাথে অন্যান্য ছোট ছোট সংঘবদ্ধ বিভিন্ন কোঅপারেটিভের মুভমেন্টের পাশে দাঁড়ানো, বিভিন্ন ট্রেড ইউনিয়ন মুভমেন্ট যেটা কোঅপারেটিভ আকারে হচ্ছে তার পাশে দাঁড়ানো, এই ধরনের মুভমেন্টের মাধ্যমে এবং প্রতিনিয়ত নিজেকে সক্রিয় রাখা, সচল থাকা, এবং তার যে বিপুল যোগাযোগ ছিল একসময়, সেই যোগাযোগটাকে কাজে লাগানো সত্যি সত্যি সমীর পুততুণ্ডকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে। এবার অভিযোগ তো অনেক আছে। অভিযোগ যেরকম তিনি একসময় কৃষি থেকে শিল্প সমর্থন করেছিলেন, তাহলে তিনি কি করে সিঙ্গুরের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় চুক্তিতে ফাইনাল সয়ে বাধা দিলেন? তিনি কি তাহলে টাটার ন্যানোর গাড়ির কারখানাও একেবারে ভিন্ডিকটিভ ওয়েতে, ভেঞ্জেন্সে উনি বাধা দিয়েছিলেন? তাহলে প্রশ্ন ওঠে তিনি তাহলে কেন শিল্পায়নের ওপর ডকুমেন্ট তৈরি করলেন? এবং তখন সেই ডকুমেন্ট তৈরি করার পর যখন দল ছেড়েছেন, তখনও কিন্তু শ্রমিক লাইরি পরবর্তীকালে যিনি পার্টির সেক্রেটারি হন দক্ষিণ 24 পরগনা এবং এখন গণশক্তি, এইটা তাদের সাথে আলোচনা, একাধিকবার কথাবার্তা হয়েছে যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডকুমেন্ট, যে কিভাবে ট্রান্সফার করা যায়। তাহলে দেখা যাচ্ছে যে ভাবনা চিন্তার ক্ষেত্রটা রয়েছে, কিন্তু সাংগঠনিক ব্যাপারটা নেই। আর এখনকার ভোটের রাজনীতিতে সংগঠন, অর্থ ইত্যাদি অত্যন্ত প্রাধান্য পেয়ে গেছে। সুতরাং সমীর পুততুণ্ডরা সেই ক্ষেত্রে একেবারে ব্রাত্য, আস্তে আস্তে অন্য লোকজনও সরে গেছে, কিন্তু তবু বেশ কিছু লোক চিন্তা ভাবনায়, যারা অন্যরকম ভাবনায় ভাবিত, তারা ছিলেন। সমীরদা মনে করতেন বিজেপি ইজ দ্য রিয়েল ডেঞ্জার অফ আওয়ার কান্ট্রি, বিজেপি ইজ দ্য রিয়েল ডেঞ্জার অফ দিস স্টেট। সাম্প্রদায়িক এই হানাহানি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটাকে তিনি ফার্স্ট প্রায়োরিটি দিতেন। তিনি মনে করতেন যে কংগ্রেসের দিকে যাওয়াটা অত্যন্ত দরকারি ছিল,
বিশেষ করে জ্যোতি বসুকে যদি প্রধানমন্ত্রী করা যেত এবং কংগ্রেসের সাথে যাওয়া যেত বা কংগ্রেসের সমর্থন নেওয়া যেত, তাহলে আজ বাম আন্দোলন বিকশিত হতো। আজকে পশ্চিমবঙ্গে যখন আমরা সিপিএমকে বারবার শূন্য, 2019-এ শূন্য, 2021-এ শূন্য এবং 2026-এ আদৌ আসন জিতবে কি জিতবে না এইরকম একটা প্রেক্ষাপটে দেখি, তখন মনে হয় ওই দোর্দণ্ড প্রতাপ সিপিএম সম্পর্কে সমীর পুততুণ্ড যে কথা বলতেন যে তোমাদের ভাবনায় পরিবর্তন আনতে হবে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অনেক বেশি লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো লড়তে হবেই বা কংগ্রেসের বিরুদ্ধে, কিন্তু অনেক বেশি করে লড়তে হবে। বিশেষ করে সাম্প্রদায়িকতা ইস্যুটাকে সৈফুদ্দিন চৌধুরী যতদিন বেঁচে ছিলেন তিনি তার থিওরির মধ্যে, তার প্র্যাকটিসের মধ্যে সবচেয়ে বেশি করে ঢুকিয়েছিলেন। তো সেইটা আমার মনে হয় ভাবনার দিকে অনেক প্রাসঙ্গিকতা রয়ে গেছে, যে কারণে দল থেকে এবং দলত্যাগ তিনি করেছিলেন। দল কিন্তু তাকে ত্যাগ করতে পারেনি, তার আগে তিনি মাস্টার স্ট্রোক দিয়েছিলেন। 2001, 2026-এর জানুয়ারি মাসে সমীরদা চলে গেলেন, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমি একটা মানুষের মূল্যায়ন করলাম। এর থেকে বেশি বিস্তারিতভাবে বলতে গেলে শুধু একটা কথাই বলতে হয়, দল গঠনের সময় সুভাষ চক্রবর্তী বলেছিলেন আমি থাকবো, পরে সুভাষদা ছিলেন না। সেটা নিয়ে আমি যতবার সমীরদাকে খুঁচিয়ে অন্তত 10 বার বিভিন্ন সময় জিজ্ঞেস করেছি যে আপনার খারাপ লাগেনি, আপনি সুভাষদাকে কি তাহলে মির্জাফর গদ্দার বলছেন? না, আমি কিছুই বলবো না। সুভাষদা মনে করেছে, সুভাষদা শেষ মুহূর্তে ভেবেছে যে আমি ছাড়বো না, ছাড়েনি। আমি মনে করেছি আমি ছাড়বো, ছেড়েছি। এইরকম ভাবে তিনি কিন্তু গোটা বিষয়টাকে ব্যাখ্যা করতেন, যে কারণে আমার মনে হয় যে সমীর পুততুণ্ডর এই ভাবনা এবং এই আচরণ অনেকটাই প্রাসঙ্গিক থেকে যাবে। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।